দিল্লির পর এবার মুম্বাই। সর্বভারতীয় নানা ইস্যুতে রাজপথে নেমেছেন জেনজি তরুণেরা। দিল্লির যন্তর মন্তরে শুরু হওয়া আন্দোলন ঘিরে একের পর এক মুখ খুলছেন ভারতের জনপ্রিয় তারকারা। কেউ বলছেন ছাত্রদের কণ্ঠস্বর শোনা উচিত, কেউ বলছেন এভাবে শান্তিপূর্ণ আন্দোলন দমন করা গণতন্ত্রের জন্য শুভ নয়। আর এই সমর্থনের ঢেউ যত বাড়ছে ততই চাপ বাড়ছে মোদী সরকারের ওপর। আন্দোলন শুধু রাজধানীতে আর সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে হিমাচলে, উত্তরপ্রদেশে, মহারাষ্ট্রে, মুম্বাইয়ে, গোয়া সহ ভারতের বিভিন্ন প্রদেশে। যে ঘটনাটি ঘটেছে তার আলোকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো দর্শক, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন মূল বিষয়টি। চলুন তাহলে দর্শক, ভিডিওটি শুরু করি। দিল্লির রাজপথ এখন উত্তাল ছাত্র আন্দোলনে। ভারতের রাজধানী জুড়ে যেন এক অভাবনীয় রাজনৈতিক ও সামাজিক ভূমিকম্প ঘটে চলেছে। প্রশ্নপত্র ফাঁসের দুর্নীতির বিরুদ্ধে যন্তর মন্তরে জমায়েত হওয়া হাজার হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থীর পাশে এবার আছড়ে পড়েছে সাধারণ মানুষের এক বিশাল জনসমুদ্র। পরিস্থিতি এতটাই তীব্র আকার ধারণ করেছে যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে শিক্ষার্থীদের ও বিরোধী দলগুলোর এই সংঘাত এখন ভারতের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে। অনেকেই দিল্লির এই ছাত্র বিদ্রোহের সঙ্গে বাংলাদেশ, নেপাল আর শ্রীলঙ্কার ঐতিহাসিক যুব আন্দোলনের স্পষ্ট মিল খুঁজে পাচ্ছেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা প্রার্থনার দাবিতে অনড় আন্দোলনকারীরা গতকাল বৃষ্টিকে বুড়ো আঙুল দেখিয়ে যন্তর মন্তরের চত্বরে আবার অবস্থান নিয়েছেন। বিগত এক দশকে ১৫৪টি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলেও একজন অপরাধীও শাস্তি না পাওয়ায় দেশ জুড়ে ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলছে। দিল্লি পুলিশ আন্দোলন দমানোর জন্য একসময় যন্তর মন্তরের বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছিল এবং খাবার ও পানীয়ের প্রবেশ নিষিদ্ধ করেছিল, কিন্তু সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছেন দারুণ এক মানবিক প্রতিবাদের মাধ্যমে। সুইগি, জোম্যাটো কিংবা ফুড প্যান্ডের মতো অ্যাপের সাহায্যে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছে হাজার হাজার মানুষের পাঠানো বিনামূল্যের খাবার ও পানির প্যাকেট। পরিস্থিতি এতটাই বদলে গেছে যে অতিরিক্ত খাবারের যোগান সামাল দিতে শেষ পর্যন্ত আন্দোলনকারী ছাত্রনেতাদের পক্ষ থেকে হাত জোর করে সামাজিক মাধ্যমে আবেদন জানাতে হয়েছে, দয়া করে আর কেউ খাবার পাঠাবেন না। অন্যদিকে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে 16টি স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দিলেও নিত্যযাত্রীদের ক্ষোভ আর জনরোষের মুখে পড়ে শেষ পর্যন্ত সন্ধ্যায় স্টেশনগুলো খুলে দিতে বাধ্য হয়েছে। এদিকে সংসদ ভবনের ভেতরে এবং বাইরে শুরু হয়েছে তুমুল হট্টগোল। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বিরোধী দলের সমস্ত সংসদ সদস্য কালো পোশাক পরে হাজির হয়ে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন টানা 3 দিনের মতো সম্পূর্ণ অচল করে দিয়েছেন। রাহুল গান্ধী সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দিয়েছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান চরম অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত, তাই তাঁর পদত্যাগ ছাড়া এই লড়াই কোনোভাবেই থামবে না। সরকার পক্ষ থেকে সংকট কাটাতে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রী জিতেন্দ্র সিং আন্দোলনকারীদের দ্বিতীয় দফার আলোচনার প্রস্তাব পাঠালেও তা সোজা প্রত্যাখ্যান করেছেন ছাত্রনেতারা। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, সরকারের মন্ত্রীদের যদি আলোচনা করতেই হয় তবে তাদের যন্তরে মন্তরে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখোমুখি হতে হবে। সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা গণমাধ্যমের সামনে হুঙ্কার দিয়ে বলেছেন, 20 জুলাইয়ের এই আন্দোলন কেবল একটি ছোট্ট ট্রেলার ছিল, যা পুরো সিনেমা এখনো বাকি। সরকার যদি দাবি না মানে তবে ভারতের কোণ থেকে লাখ লাখ মানুষ সোজা দিল্লিতে এসে হাজির হবে এবং এবার আর কোনোভাবেই আটকে রাখা যাবে না। তবে বসে নেই শাসক দল বিজেপিও। এই বিশাল ছাত্র বিক্ষোভের পেছনে পাকিস্তান, খলিস্তান কিংবা মার্কিন ধনকুবের জর্জ সোরসের মতো বিদেশি শক্তির গভীর ষড়যন্ত্র দেখছে তারা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কিছু রাজনৈতিক স্বার্থের নিশি মহল অত্যন্ত সুকৌশলে দেশের যুব সমাজকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। অন্যদিকে দিল্লি হাইকোর্ট পুলিশ প্রশাসনের বিরুদ্ধে চলা লাগাতার দমনপীড়নের ঘটনায় তীব্র ভৎসনা করেছেন। আদালত সাফ নির্দেশ দিয়েছেন, ছাত্র বিক্ষোভের ওপর চালানো পুলিশি অত্যাচারের সমস্ত সিসি ক্যামেরা ফুটেজ ও তথ্য প্রমাণ যেন নিখুঁতভাবে সংরক্ষণ করা হয়, কারণ এই নৃশংস অত্যাচার গোটা দেশের বিবেককে চিরতরে নাড়িয়ে দিয়ে। ভারতীয় গণমাধ্যম যে প্রথম সারির পত্রিকা হিন্দু দাবি করছে, আন্দোলন শুধু রাজধানীতে আর সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে হিমাচলে, উত্তরপ্রদেশে, মহারাষ্ট্রে, মুম্বাইয়ে, গোয়া সহ ভারতের বিভিন্ন প্রদেশে। দিল্লিতে আন্দোলনের সময় আটক করা হয়েছে রাহুল গান্ধীকে, প্রিয়াঙ্কা গান্ধীকে এবং আরও শীর্ষ বিরোধী নেতাদের। ভারতের শিক্ষামন্ত্রী দাবি করছেন, আন্দোলনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কংগ্রেস। আবার উল্টো দিকে আন্দোলনকারীরা বলছে, শিক্ষামন্ত্রী যদি পদত্যাগ না করে আন্দোলন চলবে। তাহলে এখন প্রশ্ন উঠছে, ভারতের এই আন্দোলন কোন দিকে যাচ্ছে? আর মোদী সরকারের নিয়ন্ত্রণের বাইরে কি আন্দোলনটি চলে যাচ্ছে? জানবো আজকের স্টার এক্সপ্রেসে। গত মাসের 20 তারিখ অর্থাৎ জুনের 20 তারিখ থেকে শিক্ষা ও চাকরির নিয়োগ ব্যবস্থার একটা সংস্কারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে একটা অবস্থান কর্মসূচি শুরু করে ককরোচ জনতা পার্টি বা সিজেপি।
আন্দোলন শুরু করার প্রধান কারণ ছিল ভারতের মেডিকেলে ভর্তি পরীক্ষার যে প্রশ্নপত্র তা ফাঁস হয়ে যাওয়া। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে সিজেপি। এর সাথে শিক্ষাবিদ ও জলবায়ু আন্দোলন কর্মী সোনাম ওয়াংচুক অনশন শুরু করলে এই আন্দোলনটা একটা নতুন মাত্রা পায়। কিন্তু তাকে যখন জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হলো, দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা তখন আরও তীব্র আকার ধারণ করতে থাকে। সিজেপির সংসদ চলো কর্মসূচিতে লাঠিচার্জ করে পুলিশ। দ্য হিন্দু জানিয়েছে 21 জুলাই হাজারো শিক্ষার্থী ও আন্দোলনকারী যন্তর মন্তরে জড়ো হয়ে বিক্ষোভ চালিয়ে যান। তারা দাবি করছে পুলিশের বল প্রয়োগ আন্দোলন তো দমাতেই পারেনি, উল্টো আন্দোলনকে আরও জোরদার করার প্রেরণা জুগিয়েছে। আন্দোলনকারীদের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি নেন বিরোধী নেতারা। সেখান থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে আটক করে দিল্লি পুলিশ। পরে অবশ্য তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আরেকদিকে দ্য হিন্দু দাবি করছে ওয়াংচুকের অনশন, এনআইটি প্রশ্নপত্র ফাঁস, ছাত্র আন্দোলনে পুলিশের দমন পীড়ন এবং রাম মন্দিরের অনুদান চুরির অভিযোগ নিয়ে বিরোধী সদস্যদের বিক্ষোভের টানা দ্বিতীয় দিনের মতো ভারতের লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম প্রায় অচলই হয়ে পড়েছিল। সোনাম ওয়াংচুকের অনশন ঘিরে যখন তুমুল উত্তেজনা চলছে ভারতে, তখন আরেকটি ঐতিহাসিক অনশনের কথা কিন্তু সামনে চলে আসে। সেটি 58 দিনের অনশন ছিল এবং অনশনটি করেছিলেন পট্টি শ্রীরামুলু। এই অনশনটি ভারতের ইতিহাস ও মানচিত্র একবার বদলে দিয়েছিল। 1952 সালে তিনি এই অনশন করেন। তার দাবি ছিল তেলেগু ভাষীদের জন্য পৃথক একটা রাজ্য গঠন। সে সময় প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। তিনি এই দাবি একেবারে প্রত্যাখ্যান করেন। কিন্তু অনশনের 58তম দিনে যখন শ্রীরামুলুর মৃত্যু হয়, তখন তেলুগু ভাষী অঞ্চল জুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সরকারি ভবনে হামলা, রেলপথ অবরোধের মতো ঘটনার মুখে বাধ্য হয়ে আলাদা অন্ধ্র রাষ্ট্র গঠনের ঘোষণা দেন নেহরু। আর ভারতে অনশন করে দাবি আদায়ের ইতিহাস বেশ পুরনোই। তাই সোনাম ওয়াংচুককে অনশন থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ভারতের রাজনীতিকে কোন দিকে নিবে সেটাই এখন দেখার বিষয়। এবার আসি একটা ভিন্ন প্রসঙ্গে। ভারতের পত্রিকা হিন্দু দাবি করেছে এই আন্দোলন দিল্লির বাইরে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রাজ্যে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মুম্বাই সহ বিভিন্ন প্রদেশে এই আন্দোলন এখন চলছে। তাই প্রশ্ন আসছে, আন্দোলন কি মোদী সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? এই বিষয়ে দ্য ডেইলি স্টারের সাথে কথা বলেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আতাউর রহমান তালুকদার। তার মতে, এখন পর্যন্ত এটা বলা যাবে না যে আন্দোলন মোদী সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বাইরে যাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই আছে, কিন্তু এখনই তা বলার সময় হয়নি। কারণ ভারতের বিরোধী দলগুলো এখনো একক ব্যানারের অধীনে সংঘবদ্ধ হতে পারেনি। অন্যদিকে সাধারণ অংশগ্রহণকারীদের মধ্যে এক ধরনের ভিন্নমুখী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। শুধু শিক্ষার্থীদের মধ্যেই নয়, ধীরে ধীরে হরিয়ানা, পাঞ্জাব ও তার আশেপাশের সীমান্তবর্তী অঞ্চল থেকেও বিভিন্ন শ্রেণীর মানুষ ও চাপ যুক্ত হচ্ছে। এটা একটা সম্ভাবনা তৈরি করেছে বড় আন্দোলনের দিকে যাওয়ার। কিন্তু বিজেপি অতীতে এর থেকেও বড় আন্দোলন মোকাবেলা করেছে, যেমন কৃষকদের আন্দোলন। তাই পরিস্থিতি দেশটি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এ কথা এখনই বলা যাচ্ছে না। তবে আন্দোলনের ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে সে বিষয়ে সহকারী অধ্যাপক আতাউর রহমান বলেন, সরকার যদি এখনই আন্দোলনকারীদের প্রাথমিক দাবিগুলো মেনে নেয়, তাহলে আন্দোলন ধীরে ধীরে সীমিত হয়ে যাবে। যেহেতু বিজেপি দীর্ঘদিন সরকারে আছে, তাই তাদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস আছে। সে আত্মবিশ্বাস থেকে যদি সরকার তার অবস্থানে অনড় থাকে এবং আন্দোলনকারীদের উপর দমন পীড়নের মাত্রা আরও বাড়ায়, সেক্ষেত্রে আন্দোলনকারীরা নতুন নতুন ইস্যু ও দাবি নিয়ে সামনে আসতে পারে। সেসব দাবি মেনে নেওয়া সরকারের পক্ষে সম্ভব নাও হতে পারে। তবে দীর্ঘদিন ধরে ভারতের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ ও রাগ আছে। ভারতের অর্থনীতির অবস্থা ভালো না, তরুণরা নতুন চাকরি পাচ্ছে না, এর মাঝে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস। সব মিলিয়ে অনেকের মাঝে বিজেপির প্রতি এক ধরনের অসন্তোষ আছে। তো সবশেষে বলা যায়, প্রশ্নপত্র ফাঁস থেকে যে আন্দোলনের সূচনা হলো, সেটি এখন ভারতের রাজনৈতিক স্থিতিশীলতার একটা পরীক্ষায় নিয়ে নেবে। শেষ পর্যন্ত সরকার নাকি আন্দোলনকারী, কাদের অবস্থান বদলাবে। দিল্লির পর এবার মুম্বাই। সর্বভারতীয় নানা ইস্যুতে রাজপথে নেমেছেন জেনজি তরুণেরা। বিশেষ করে নিট পরীক্ষার অনিয়মের তদন্ত ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল মুম্বাইয়ের শিবাজি পার্ক, চেম্বুর ও আজাদ ময়দানের মতো এলাকাগুলো। রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠনও হাত বাড়িয়েছে তরুণদের এই লড়াইয়ে। তবে রাজপথের এই উত্তাপ কমানো বা পুনরায় অংশগ্রহণ ঠেকাতে মুম্বাই পুলিশ এবার নিয়েছে একদমই ভিন্ন এক কৌশল। অনেক শিক্ষার্থীর অভিযোগ, থানা থেকে কল করে সরাসরি সতর্ক করার পাশাপাশি হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করতে বলা হচ্ছে। তারা ঘরে আছেন কিনা তা নিশ্চিত হতেই এই টেক নজরদারি। কেবল তাই নয়, ইউনিফর্ম পরা পুলিশ সরাসরি পৌঁছে যাচ্ছে শিক্ষার্থীদের বাড়িতে। স্বজনদের জানানো হচ্ছে আইনি জটিলতার পরিণতির কথা। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ মেট্রো ও রেল স্টেশনগুলোতে ইতোমধ্যে বসানো হয়েছে তল্লাশি চৌকি। আগের আন্দোলনের তালিকা মিলিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে সম্ভাব্য বিক্ষোভকারীদের।
পুলিশ কর্তৃপক্ষের দাবি, তরুণদের ভবিষ্যৎ যেন কোনো মামলা বা আইনি ঝামেলার কারণে নষ্ট না হয় সে কথা ভেবেই এই প্রতিরোধমূলক ব্যবস্থা। তবে মানবাধিকার কর্মী ও আইনজীবীদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যম বা লাইভ লোকেশন নজরদারি ব্যক্তিগত গোপনীয়তা ও স্বাধীন চলাফেরা করার সাংবিধানিক অধিকারের ওপর সরাসরি আঘাত। আইনি বিতর্ক ও পুলিশের কড়া নজরদারির মাঝে রাজপথে নিজেদের অবস্থান পোক্ত রেখেছে তরুণ প্রজন্ম। প্রযুক্তির ব্যবহারে আন্দোলন দমানোর এই চেষ্টা কতটা ফলপ্রসূ হবে তা হয়তো কেবল সময় বলবে। রাতের আধারে ভারতের রাজধানী দিল্লি যেন পরিণত হলো রণক্ষেত্র। মোদির পুলিশ এবং ক্যাডার বাহিনী ছাত্রদের ওপর আক্রমণ চালায়, বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট। পাল্টা প্রতিরোধ গড়ে তোলে ককরোচ পার্টিও। রাজপথে ধোঁয়া, টিয়ার শেলের গন্ধ আর হাজারো শিক্ষার্থীর বজ্রকণ্ঠে কেঁপে উঠছে ভারতের ক্ষমতার কেন্দ্র। যন্তর মন্তর থেকে সংসদ মার্গ, তারপর একের পর এক রাজ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে আন্দোলন। ইন্টারনেট বন্ধ, বিপুল পুলিশ মোতায়েন, বিরোধী নেতাদের আটক, তবুও থামছে না বিক্ষোভের ঢল। বরং যতই কঠোর হচ্ছে সরকারের অবস্থান, ততই বিস্তৃত হচ্ছে ক্ষোভের আগুন। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। দেশের সীমানা ছাড়িয়ে প্রবাসী ভারতীয়রাও নেমেছেন প্রতিবাদে। প্রশ্ন এখন একটাই, এই সংকট কি কেবল একটি আন্দোলন, নাকি মোদির রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের সূচনা? নতুন করে উত্তপ্ত নয়াদিল্লি। বুধবার রাতে ককরোচ জনতা পার্টির উপর চড়াও হয় সরকারের পেটোয়া বাহিনী, আর এতেই নতুন করে শুরু হয় সংঘর্ষ। সেই সঙ্গে ছড়ায় উত্তেজনা। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। সেখানে লাঠিচার্জ করা হয় বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। এতে আহত হয় বেশ কয়েকজন। আন্দোলনকে কোণঠাসা করতে কয়েকটি এলাকায় বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট পরিষেবাও। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, পরিস্থিতির অবনতির আশঙ্কায় যন্তর মন্তর এলাকার প্রায় 1.5 কিলোমিটার ব্যাসার্ধে বুধবার সন্ধ্যা 6টা থেকে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত মোবাইল ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পাশাপাশি আন্দোলনকারীদের অভিযোগ, তাদের অবস্থানকালে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। তবে সরকার যত কঠোর হচ্ছে ততই ছড়িয়ে পড়ছে দ্রোহের আগুন। দিল্লির যন্তর মন্তরে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেন হাজারো শিক্ষার্থী। বৃষ্টি উপেক্ষা করেও আন্দোলনে যোগ দেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুধু রাজধানী নয়, উত্তরপ্রদেশের লখনৌ, বিহারের পাটনা, কর্ণাটকের বেঙ্গালুরু, তেলেঙ্গানার হায়দ্রাবাদ, গুজরাটের সুরাট এবং মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায়ও দফায় দফায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন দেশটির সর্বস্তরের মানুষ। আন্দোলনের প্রভাব ভারতের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। যুক্তরাজ্যের লন্ডনে ভারতীয় হাই কমিশনের সামনে বিক্ষোভ করেন প্রবাসী ভারতীয়রা। একই ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে কানাডার ভ্যাঙ্কুভার, জার্মানির বার্লিন এবং নেদারল্যান্ডসে আন্তর্জাতিক অপরাধ আদালতের সামনে। এদিকে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কর্মসূচি পালন করতে গেলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে আটক করে পুলিশ। এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায়। নিরাপত্তার কারণ দেখিয়ে রাজধানীর 16টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যার ফলে সাধারণ মানুষের চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে। এরই মধ্যে আন্দোলন মোকাবিলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে দিল্লি হাইকোর্ট। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশি বল প্রয়োগ ও কঠোর প্রশাসনিক পদক্ষেপ পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। সব মিলিয়ে নতুন এক সংকটময় পর্যায়ে পৌঁছেছে ভারতের পরিস্থিতি। এখন সরকারের পরবর্তী সিদ্ধান্ত এবং আন্দোলনকারীদের অবস্থানের উপরই নির্ভর করছে মোদী সরকারের ভাগ্য। ভারতের রাজধানী দিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন ফাঁস এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির ছাত্র আন্দোলন এখন এক চরম সংঘাতময় রূপ নিয়েছে। গত 20 জুলাই সংসদ চলো মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র সংঘর্ষের পর যন্তর মন্তর ও সংসদ মার্গ এলাকায় মোবাইল ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। একই সাথে বন্ধ করা হয়েছে 16টি মেট্রো স্টেশন। দিল্লির এই পরিস্থিতি, বিশেষ করে আন্দোলন দমাতে ইন্টারনেট বন্ধ এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশন, 2024 সালে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানের স্মৃতিকে তীব্রভাবে স্মরণ করিয়ে দিচ্ছে। বাংলাদেশেও যেভাবে ছাত্র আন্দোলন দমাতে তৎকালীন সরকার সম্পূর্ণ ইন্টারনেট শাটডাউন এবং কারফিউ জারি করেছিল, দিল্লির বর্তমান চিত্র যেন ঠিক তারই পুনরাবৃত্তি। এই চরম উত্তেজনার মুখে গত 23 জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স পোস্টে তরুণদের ভবিষ্যৎ সুরক্ষায় ফাস্ট ট্র্যাক বা দ্রুত বিচার আদালত গঠনের মাধ্যমে অপরাধীদের কঠোর শাস্তির আশ্বাস দেন। তবে আন্দোলনরত সিজেপি প্রধানমন্ত্রীর এই ফাস্ট ট্র্যাক আদালতের ঘোষণাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। তাদের স্পষ্ট কথা, ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে। আদালতের মাধ্যমে দীর্ঘমেয়াদী বিচারের চেয়ে
রাজনৈতিক জবাবদিহিতা এবং শিক্ষামন্ত্রীর অবিলম্বে অপসারণের দাবিতেই শিক্ষার্থীরা অনড় অবস্থানে রয়েছেন। বাংলাদেশের 2024 সালের আন্দোলনে যেভাবে দেশের শিল্পী ও সেলিব্রিটিরা ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন, দিল্লির এই আন্দোলনেও ভারতীয় বিনোদন জগতের তারকাদের ভূমিকা ঠিক একই রকম। তো দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হয়েছে। তো দর্শক, আপনার মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।